নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি যেভাবে বাংলা প্রবাদ প্রবচন এবং বাগধারার ক্লাস শুরু করেছিলাম, আজও সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে বন্ধু, আজকে আমার দন্ত নবর্ণ নির্মিত প্রথম ক্লাস, আর টোটাল বাগধারা বা প্রবাদ প্রবচনে কিন্তু 41 নম্বর ক্লাস। আজও বন্ধু আমি চেষ্টা করব ক্যামেরার নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর জন্য। কেননা বন্ধু দেখো, আমি শুধু প্রবাদের অর্থ বলেই কিন্তু থেমে যাই না, সেই সঙ্গে প্রবাদটা কেন বাস্তবে প্রচলিত হলো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এই প্রবাদটাকে ব্যবহার করব, এরকম সমস্ত তথ্যই কিন্তু আমি বিশ্লেষণ করার চেষ্টা করি। আজকেও কিন্তু সেই কাজটাই করব। সেদিক থেকে আজকে দন্থন্য বর্ণ নির্মিত প্রথম যে প্রবাদটা আলোচনা করব সেটা হচ্ছে নখদর্পণে আছে। এটা জানো তোমরা, খুবই জনপ্রিয় একটা প্রবাদ। এই যে নখদর্পণে আছে, ব্যাপারটা কি বলো তো? অর্থাৎ সকল কথায় উত্তম রূপে যার জানা আছে, মানে নখরূপ দর্পণের ভিতর সকল বিষয়ই রয়েছে। মানে নখের মধ্যে, নখ মানে হাতে যেটা থাকে আয়না, নখের মধ্যে আমি যেন সব দেখতে পাচ্ছি। অর্থাৎ তার দিকে একবার মানে তাকালেই সব বিষয় যেন স্পষ্ট দেখা যায় এবং সকল কথাই বলা যায়। এরকম খুব সহজে আয়ত্ত হয়ে আছে বিরাট কিছু, তাকে বলা হচ্ছে নখদর্পণে আছে। এই প্রবাদটাকে ইংরেজিতে এভাবে ব্যবহার করা হয় যে অ্যাট ওয়ান্স ফিঙ্গার্স এন্ডস, এভাবে কিন্তু ইংরেজিতে এই প্রবাদটা ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে নখের ছিদ্রে কুড়াল লাগানো। এই যে নখের ছিদ্রে কুড়াল লাগানো মানে কি বলতো বন্ধু? যে নখের ছিদ্রে কুড়াল লাগানো হচ্ছে সামান্য কার্যসিদ্ধির জন্যে যখন বিরোধ ব্যাপারে উপস্থিত করা হয়, তখন এই প্রবাদটা ব্যবহৃত হয়। অর্থাৎ আমি সামান্য একটা কাজ করব, বিরাট একটা বিষয় আয়োজন করব, যাকে বলা হচ্ছে একটা সিমিলার প্রবাদ মনে পড়ে যাচ্ছে যে মশা মারতে কামান দাগা বা কামান পাতা, এরকম একটা বিষয়। এই প্রবাদটা ইংরেজিতেও এভাবে ব্যবহৃত হয়, টু ব্রেক এ বাটারফ্লাই অন দ্য হোয়েল। তারপর হচ্ছে নগা মাঘিলে যা, সাতগা মাঘিলেও তা। ব্যাপারটা কেমন বলো তো? অর্থাৎ এই যে অধিক যদি পরিশ্রম করা হয়, কি বললাম, অধিক যদি পরিশ্রম করা হয়, সেই অধিক পরিশ্রম এবং অল্প পরিশ্রমের ফল এইরূপ হইলে সেই প্রযুক্ত ব্যবহৃত। অর্থাৎ আমি প্রচুর পরিশ্রম করলেও যে ফল পাবো, আমি অল্প পরিশ্রম করলেও সেই ফল পাবো। সেই অর্থে কিন্তু এই প্রবাদটা কিন্তু আমার ব্যবহৃত হয়ে থাকে। তারপর হচ্ছে তোমার নোটে খেটে বলছে আড়ায়ে, স্বজনে 12 মেশে। ব্যাপারটা হচ্ছে এই নোটে খেটে আড়ায়ে স্বজনে 12 মেশে আছে। অর্থাৎ সংসারে এমন অনেক জিনিস আছে যেটা বলছে সুখদ বটে, মানে খুব সুখ দেয়, কিন্তু 2-4 দিনের জন্য আমাদের উপভোগে আসে। আবার কোনো জিনিস তত সুখদ না হইলেও কিন্তু সেটা আমাদের চির সহচর হয়ে থাকে। অর্থাৎ কিছু সুখী জিনিস 2-4 দিন থাকে, আবার চলে যায়। আবার কিছু হয়তো আমাদের সুখ দিতে পারে না, কিন্তু সারা জীবন আমাদের সঙ্গেই থেকে যায়। এরকম অর্থে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। এরপর হচ্ছে নড়তে পারে না বলছে কামান ঘাড়ে। এই নড়তে পারে না কামান ঘাড়ে মানে বুঝতেই পারছো যে এদিকে নড়াচড়া করতে পারছে না, কামান ঘাড়ে নিয়েছে, মানে ক্ষমতার অতিরিক্ত কাজ করতে গেলে পরে তখন বলা হচ্ছে নড়তে পারে না কামান ঘাড়ে। তারপর হচ্ছে নড়া দাঁত পড়া ভালো। এই নড়া দাঁত পড়া ভালো ব্যাপারটা কেমন বলো তো? অর্থাৎ যে দাঁত নড়ে গেছে সে তার বেশি কাজে লাগবে না, বরঞ্চ যন্ত্রণা করে সেটা পড়ে গেলেই ভালো, তুলে ফেললেই ভালো হয়। অর্থাৎ আত্মীয়ের সঙ্গে যদি মনোমালিন্য হয়, তার সঙ্গে মানে সম্পর্ক ত্যাগ করাই ভালো। নতুবা কাছে থাকলে তার দ্বারা অনেক অনিষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু তোমার থাকবে। তারপর হচ্ছে নড়ির হাতে শালগ্রামের বিনাশ। এই নড়ির হাতে শালগ্রামের বিনাশ মানে কি বলতো? অর্থাৎ লাঠির কাছে শালগ্রামও ধ্বংস হয়ে যায়। অর্থাৎ নিচ লোকের দ্বারা মহতের অপমান যে কোনো সময় কিন্তু সংগঠিত হতে পারে। তো বলছি নদী এক কুল ভাঙে আর এক কুল করে। এই যে নদীর এক কুল ভাঙে আর এক কুল করে, বিষয়টা কেমন বলো তো? অর্থাৎ সংসারের গতি এইরকম, কারণ নদী এই দিক থেকে ভাঙতে থাকে, ওই দিক গড়তে থাকে, আর ওই কুল ভাঙলে পরে এ কুল গড়ে। অর্থাৎ আমাদের সংসারের নিয়মটাও এমন, একদিকে একজন উন্নতি লাভ করছে আর অপর দিকে অন্যজন কিন্তু অবনত হচ্ছে। তারপর হচ্ছে নদী কূলে বাস ভাবনা 12 মাস। খুবই জনপ্রিয় প্রবাদ, তোমরা জানো বন্ধু। এই যে নদীর কূলে বাস ভাবনা 12 মাস মানে যে কোনো সময় পাড় ভেঙে যেতে পারে, যে কোনো সময় বন্যা হতে পারে, ফলে একটা টেনশন সবসময় থাকে।
অর্থাৎ নদীর জল বেড়ে কখন যায় ভাসিয়ে নেয়, এজন্য সর্বদাই চিন্তা থাকতে হয়। পার কখন ভেঙে যায়, ধসে যায় বাড়িঘর, সেটাও সর্বদা চিন্তা থাকতে হয় এই কারণেই। পর হচ্ছে নদী নারী শৃঙ্গধারী এ তিনে না বিশ্বাস করি। অসাধারণ একটা কথা। এই যে নদীতে কখনো জল বাড়ে কখনো কমে, এবং তার কোথাও কীরূপ জলজন্তু আছে সেটা কিছুই আমরা জানি না। স্ত্রীলোকের চিত্ত অতি লঘু, তাকে বিশ্বাস করে কোনো কথা বললে সে সেটা গোপন করে রাখতে পারবে না। আবার যার শিং আছে সে জন্তুকে বিশ্বাস করা ভালো নয়, কারণ যে কোনো সময় সে কিন্তু গুঁতোতে পারে। তাই এই 3 জায়গাকে বিশ্বাস না করাই ভালো। মনে পড়ে যাচ্ছে এই প্রবাদটা সংস্কৃততে এইভাবে ব্যবহৃত হয় যে নদীনাং চ নখিনাং চ শৃঙ্গীনাং শস্ত্র পানীনাং বিশ্বাস নৈব কর্তব্যসু রাজকুলেসু চ। এইভাবে সংস্কৃত এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। তবে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। দেখুন তো, তারপর আছে নদীর মুখে বালির বাঁধ। এই নদীর মুখে বালির বাঁধ মানে কেমন বলো তো? অর্থাৎ বালির বাঁধ ক্ষণস্থায়ী থাকে না, যে কোনো সময় ভেঙে যেতে পারে। অর্থাৎ এইরূপ কোনো ঘটনা যেটা ঘটনাস্রোতের সামনে সামান্য বাধা দিতে গিয়ে নিষ্ফল হইলে এই প্রবাদ প্রযুক্ত হয়। অর্থাৎ যেটা ঘটছে তুমি সামান্য ক্ষমতা নিয়ে যদি তার বাধা দিতে যাও তখন তো রীতিমতন তুমি সেটা পারবে না, সেই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। পর হচ্ছে নদী শুকলো রেখা থাকে। নদী শুকলো রেখা থাকে মানে কি? নদী শুকিয়ে যাওয়ার পরে যে জল যে অবধি রয়েছে সেই রেখাটা, বা নদী যেখান থেকে বয়ে গেছে সেই জায়গাটা রয়ে যায় চিহ্নটা। অর্থাৎ ধনী লোকের অবস্থা খারাপ হলেও তার বংশগত চালচলন বা আচার অনুষ্ঠান একেবারেই নষ্ট হয় না, সেরকম একটা কিন্তু দাগ থেকেই যায়। ওটা নদের গোড়াচাঁদ। তোমরা জানো নদ মানে নদিয়া, গোড়াচাঁদ মানে হচ্ছে গৌরাঙ্গকে বলা হয়েছে চাঁদের মতন ফর্সা বা সুন্দর বলে। অর্থাৎ নদের গোড়াচাঁদ মানে হচ্ছে নবদ্বীপের গৌরাঙ্গ, অর্থাৎ সর্বপ্রধান ব্যক্তি। আবার অনেক সময় কিন্তু বিদ্রূপের ছলেও কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়, অর্থাৎ নদের গোড়াচাঁদ। ওটা ননদেরও ননদ আছে। এই ননদেরও ননদ আছে মানে কি? অর্থাৎ ননদ সাধারণত বাড়ির বৌদিদের শাসন করার চেষ্টা করে, অপমান করার চেষ্টা করে, কিন্তু মনে রাখতে হবে যে শাসন করে তাহারও কিন্তু শাসক আছে। সেও অন্য ঘরের বাড়ির বউ হয়ে যাবে, তাকেও কিন্তু শাসন করার জন্য ওখানে কেউ আছে। মনে পড়ে যাচ্ছে সিমিলার একটা প্রবাদ যে বাবারও বাপ আছে। ঠিক আছে, এরকম একটা প্রবাদ কিন্তু আমরা ব্যবহার করে থাকি। বলছে ননির পুতুল নয় যে রোদে গলে যাবে। এই ননির পুতুল নয় যে রোদে গলে যাবে অসাধারণ একটা কথা। অর্থাৎ অনেকে সন্তান সন্ততিকে এত আদর দেয় যে লোকে তাদের ননির পুতুল আখ্যা দেয়। এই অত্যাধিক আদরের বিরুদ্ধে এই প্রবাদ বাক্য কিন্তু ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে নবকার্তিক। নবকার্তিক মানে তোমরা জানো বন্ধু যে অতিরিক্ত বিলাসী লোকে নবকার্তিক অর্থাৎ কার্তিকের এক নতুন সংস্করণ বলে মনে করে। কারণ আমরা জানি কার্তিক ময়ূরের পিঠে উঠে সারাক্ষণ একবারে ফ্যাশন দিয়ে ঘুরে বেড়ায়, সেই অর্থে নবকার্তিক কথাটা ব্যবহৃত কিন্তু হয়। পর হচ্ছে নবাব আর কি। নবাব আর কি মানে কি বলো তো? যে মুসলমান রাজত্বকালে তোমার নবাবেরা প্রায় অত্যন্ত বিলাসী হতো বা স্বেচ্ছাপরায়ণ হতো, এবং যখন যেটা আদেশ করতেন তখন সেটা প্রতিপালন করত। যে ব্যক্তি বলছে ওইরূপ আচরণ করে তার প্রতি কিন্তু এই প্রবাদটা মানে ব্যবহৃত হয় যে নবাব আর কি, অর্থাৎ নবাবের মতন আচরণকারী কোনো ব্যক্তি। পরটা নবাব পুত্র, এটাও খুবই জনপ্রিয় একটা প্রবাদ। নবাব পুত্র, নবপুত্র মানে হচ্ছে রাজার পুত্র, মিনস হচ্ছে অত্যন্ত বিলাসী এবং স্বেচ্ছাপরায়ণ অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরে হচ্ছে নবাব সিরাজদৌল্লা আর কি। নবাব সিরাজদৌল্লা একই রকম, অর্থাৎ একটা জনশ্রুতি আছে যে বাংলার নবাব সিরাজদৌল্লা অত্যন্ত বিলাসী ছিল, স্বেচ্ছাচারী এবং অত্যাচার পরায়ণ ছিল। তার স্বেচ্ছাকৃত অত্যাচারে বাধা দেওয়ার কেউ ছিল না, যখন যেটা মনে আসতো সেটাই সে করতেন। ফলে ওরকম আচার সম্পন্ন ব্যক্তি সম্পর্কে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। এরপর হচ্ছে নবাবী চাল। এটাও খুব জনপ্রিয় একটা প্রবাদ জানো বন্ধু। অর্থাৎ শোনা যায় যে নবাবেরা বহুমূল্য অতি সূক্ষ্ম বস্ত্র পরিধান করত এবং মুক্তভস্যের চুন জলে ফটসি ফিরাইয়া তাতে 80 টাকা সেরের তামাকু সেবন করত ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বিলাসিতা দেখাতো।
এই কারণে এই প্রসঙ্গে আরেকটা প্রবাদও ব্যবহৃত হয় যে সিঙ্গুরের নবাব বাবু, এই প্রবাদটাও কিন্তু এই প্রসঙ্গে কিন্তু ব্যবহৃত হয়। এরপর হচ্ছে 9 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না, খুবই জনপ্রিয় একটা প্রবাদ। অর্থাৎ বন্ধুবান্ধবদের উত্তেজনায় এক বাবুকে নিত্য নতুন আমোদ প্রমোদের আয়োজন করতে হতো, এতে তার অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যায়। এই সময়ে জনৈক এক বন্ধু প্রস্তাব করলো সুন্দরী নর্তকী রাধার নৃত্য দেখতে হবে। বলছে সেটাই ঠিক হলো এবং রাধা বাবুকে চিনত। সে বলল নিত্যে রাত্রিতে বাবু যদি 9 মণ তেল পোড়াতে পারেন, অর্থাৎ 9 মণ তৈল খরচ করে আলো জ্বালাতে পারেন, তবেই আমি নাচব। শুনে রীতিমতন বাবু কাষ্ঠ হাসি হেসে বললেন সেটাই হবে। সুবিধা মতো একদিন তার আয়োজনও করা হবে এবং বন্ধুবান্ধব আনন্দে উৎফুল্ল হলো। তখন জনৈক স্পষ্টভাষী বন্ধু বলে উঠল, বৃথা আনন্দ, 9 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। বাস্তবিক সেটাই ঘটেছিল। অর্থাৎ যেটা ঘটা সম্ভব নয় এইরূপ কার্যের উদাহরণ প্রসঙ্গে এটা, অর্থাৎ যার যখনই ঘটা সম্ভব নয় তবুও সে যদি ভেবে থাকে হবে, তার প্রসঙ্গে এটা ব্যবহৃত হয় যে 9 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। দেখো বন্ধু, এই প্রবাদ প্রবচন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ 2003 সালে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন এটা পাঠ্য ছিল, 5-এ যখন উচ্চ মাধ্যমিক দিই তখন এটা পাঠ্য ছিল, বর্তমানে বাংলা মিডিয়ামে একাদশ শ্রেণীতে এটা পাঠ্য আছে, তাছাড়া এসএসসি, পিএসসি বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। তাই বন্ধু বলবো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্লাস, বলে তোমরা ভিডিও স্কিপ না করে মনোযোগ সহকারে গোটা বিষয়টা দেখবে, সেটাই কিন্তু তোমাদের পক্ষে অনেকটা মঙ্গল হবে। তারপর হচ্ছে নরক গুলজার, এটাও অসাধারণ একটা প্রবাদ। যে জনৈক ব্রাহ্মণ এক মদ্যপায়ীকে বলেছিল যে বাবু মদ ছেড়ে দাও, শাস্ত্রে আছে মদ খেলে নরকে যাইতে হয়। এবং তখন রীতিমতন মদ্যপায়ী উত্তরে বলেছিল, রামবাবু যে মদ খায়, ব্রাহ্মণ বললেন সে নরকে যাবে। তখন রীতিমতন এই প্রশ্নটা শোনার পরে শ্যামবাবু যে মদ খায় আবার প্রশ্ন করা হলো, আবার উত্তরে বলল যারা মদ খায় তারা সকলেই নরকে যাইবে। আবার প্রশ্ন করলো আর কি করিলে নরকে যায়, তখন উত্তরে আবার বলল মিথ্যা বললে, চুরি করলে, প্রতারণা করলে, পরস্ত্রীতে গমন করলে। আবার প্রশ্ন করলো যে সকল বেশ্যাই কি নরকে যাবে, তখন আবার উত্তর হলো হ্যাঁ। আবার প্রশ্ন করলো হচ্ছে যারা বেশ্যালয়ে যায়, উত্তর এলো তারাও নরকে যাবে। মদ্যপায়ী তখন আহ্লাদের সঙ্গে বলে উঠল যে তবে তো নরক গুলজার, যাও ঠাকুর আমি আরও মদ খাইব। অর্থাৎ নরকেই কিন্তু গুলজার, মানে সেখানে আনন্দ ফুর্তি সেখানেই তো বেশি হবে, কারণ সেখানেই তো সবাই তো নরকে কিন্তু চলে যাচ্ছে। এইভাবে কিন্তু এই শব্দটা এখানে কিন্তু আমাদের ব্যবহৃত কিন্তু হয়েছে। তারপরে রয়েছে পরবর্তী জনপ্রিয় প্রবাদ, যেটা নরম মাটি পেলে বিড়ালে আশ্রয়। এই নরম মাটি পেলে বিড়ালে আশ্রয় ব্যাপারটা কেমন বলো তো বন্ধু? যে বিড়াল বিষটা মানে পায়খানা ত্যাগ করার জন্য নরম জায়গায় মাটি কিন্তু আশ্রিয়ে থাকে। লোকে কোমলচিত্ত দেখে তাকে পাইলে বলে শত্রুপক্ষের কাছে ঘেঁষে না। অর্থাৎ বিড়াল যেমন নরম মাটি পেলে নখ দিয়ে আশ্রয়, ঠিক তেমন মানুষও দুর্বল ব্যক্তির প্রতি বেশি খারাপ আচরণ করে, সবলের প্রতি কিন্তু সে করে না। হচ্ছে নরমের বাঘ গরমের শিয়াল, অসাধারণ একটা প্রবাদ। অর্থাৎ যে দুর্বলের নিকট মহাবিক্রম প্রকাশ করে সে আবার বলবান দেখলে পরে একেবারে নত হয়ে যায়। তাই বলছে নরমের কাছে বাঘের মতন আচরণ করে, আর অন্য জায়গায় গরমের কাছে কিন্তু শিয়াল হয়ে যায়। তারপর হচ্ছে নরমের জম, খুবই জনপ্রিয় একটা প্রবাদ। নরমের জম হচ্ছে দুর্বলের উপর অত্যাচারকারী কিন্তু প্রবলের নিকট খুবই শান্ত, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয় যে নরমের জম, শক্তের ভক্ত, এরকমভাবে আমরা বলে থাকি। পট হচ্ছে নরুনে তাল গাছ কাটা। এই নরুনে তাল গাছ কাটা মানে কি, ক্ষুদ্র উপায়ে বৃহৎ কার্য সাধনে যদি কেউ উদ্যত হয় তখন তাকে বলা হচ্ছে নরুনে তাল গাছ কাটা। নরুনে তাল গাছ কাটে, এই যে নখের বদলে নরুন, মায়ের বদলে মাসি, এই নরুনেকে তাল গাছ কাটা সম্ভব? কখনোই কিন্তু সম্ভব নয়। পট আছে নরের মন নারায়ণ জানেন। এই নরের মন নারায়ণ জানেন মানে কি বলতো? অর্থাৎ কেবল এই নারায়ণ মানে কি, ভগবান, নর মানে মানুষ, অর্থাৎ মানুষের মনে কী চলছেন একমাত্র ভগবানই জানেন। অর্থাৎ কেবল অন্তর্যামী ভগবানই মানুষের মনোগত সমস্ত তত্ত্ব কিন্তু বলে দিতে পারে, অন্য কারো পক্ষে কিন্তু বলা সম্ভব নয়।
পরে আছে না আচালে বিশ্বাস নাই, এটাও জনপ্রিয় একটা প্রবাদ বন্ধু। না আচালে বিশ্বাস নেই মানে হচ্ছে কি, অর্থাৎ যতক্ষণ না এই যে বেল্লিক লোকের নিমন্ত্রণে বিশ্বাস স্থাপন করা যায় না, অর্থাৎ সন্দিগ্ধ কার্য সম্বন্ধে যতক্ষণ না কোনো একটা জিনিস কমপ্লিট হচ্ছে ততক্ষণ বিশ্বাস করা যায় না যে এই জিনিসটা কিন্তু হতে পারে, অর্থাৎ নাও কিন্তু হতে পারে। না আচালে বিশ্বাস মানে যার প্রতি সন্দেহ আছে সেই সব লোক যদি কোনো কথা বলে থাকে, যতক্ষণ না সেই কথা রাখছে ততক্ষণ কিন্তু বিশ্বাস হয় না। দেখো বন্ধু, এই যে বর্ণানুক্রমিক প্রবাদ প্রবচন আলোচনার ক্লাসে এটা দন্ত নবর্ণ নির্মিত আমার প্রথম ক্লাস ছিল, আর টোটাল 41 নম্বর ক্লাস ছিল। আশা করছি বন্ধু আজকেও তোমাদের একটা তথ্য সমৃদ্ধ ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবে, আমি যথাসম্ভব কিন্তু তার উত্তর দেওয়ারও চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।